আজকে ফার্দার কিছু ডেভেলপমেন্ট, ইরান যে কেন জিতবে সেটা আমি বলেছি আগের দিন। আজকে বলতে যাচ্ছি যে আমি চোরা বালিতে পড়েছে ট্রাম্প এবং নেতানিয়াহু, এবং ইরানের যুদ্ধ করতে গিয়ে আমেরিকা এবং ইসরায়েল তাদের যে আরব মিত্রগুলো রয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, ওমান, এদের অবস্থা খুবই খারাপ হবে। মানে রাজতন্ত্র টিকে থাকবে কিনা এটা নিয়ে সংশয় রয়েছে, প্রশ্ন উঠছে, এবং এদের কি পরিণাম হবে। এমনকি জর্ডানও সাহায্য করেছে আমেরিকা এবং ইসরায়েলকে, এবং জর্ডানের বাদশাহ থ্রেট করেছেন যে তিনি ইরানকে দেখে নেবেন, দরকার হলে তিনি প্রাণ বিসর্জন দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবেন ইত্যাদি রেটরিক শুনতে পাচ্ছি আরবদের কাছ থেকে। সুন্নি আরব রুলিং ক্লাস, রাজা বাদশাহরা বলছে। এই যুদ্ধের আগে আমরা শুনলাম যে যখন খামেনিকে সরানো হবে, ইরানের রেজিম পরিবর্তন হবে, তখন ইরানিয়ান মহিলারা রাস্তায় নেমে এই আমেরিকান এবং ইসরায়েলি সৈন্যদের মালা দিয়ে সংবর্ধনা জানাবে, তারা খুশি হবে। কিন্তু আমরা ভিডিওতে যা দেখছি যে ইরানিয়ান মহিলারা, যাদের সম্বন্ধে বলা হচ্ছে যে খামেনির অধীনে, ইরানের ইসলামিক শাসনের অধীনে তারা খুবই অত্যাচারিত, নিপীড়িত, তারা নিঃশ্বাস নিতে পারছে না স্বাধীনভাবে, কিন্তু আমরা কি দেখছি, হেজাববিহীন মহিলারা, শত শত হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছেন ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহুর সমর্থনে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই বেআইনি হামলা আক্রমণের প্রতিবাদ করছেন রাস্তায়। সমস্বরে তারা ইরানের যে সরকার, ইসলামী রিপাবলিক যেটা ইরানে অধিষ্ঠিত, খামেনির উত্তরসূরি যারা এখন ক্ষমতায় অধিষ্ঠিত, তাদের পক্ষে ডেমনস্ট্রেশন করছেন। সুতরাং আমরা এতদিন যা ওয়েস্টার্ন মিডিয়াতে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে যা শুনে আসছি সেটা সত্য নয়। হিজাবও পড়ছে না মেয়েরা এখন ইরানে ওইভাবে। এবং প্রথম দিনেই এই বেআইনি আক্রমণের প্রথম দিনেই 28শে ফেব্রুয়ারি আমরা দেখলাম তেহরানের একটা মেয়েদের স্কুলে প্রায় 180 জন মেয়েকে হত্যা করা হলো বোমা দিয়ে, মিসাইল দিয়ে। এবং এই আক্রমণটা করেছে কারা? এই আক্রমণটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাহরাইনে যে বেস আছে সেই বেস থেকে হামলা চালানো হয় ইরানের একটা মেয়েদের স্কুলে, এবং 180টা মেয়ে সেখানে মারা যায়। সুতরাং বাহরাইন এখন ইরানের জন্য একটা লেজিটিমেট টার্গেট, একটা বৈধ টার্গেট। ওখান থেকে মানে মিসাইল ছুড়ে ইরানে মহিলাদেরকে, মেয়েদেরকে হত্যা করা হয়েছে। এবং আজ আমরা কাতার থেকে সংবাদ পাচ্ছি সেখানে অনেক এক্সপ্লোশনস হচ্ছে, অনেক রকম বোমাবাজি হচ্ছে, বোমা ফাটছে। এবং ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো বেস ছিল, বাহরাইন, কাতার, কুয়েত, এই সবগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং আমেরিকার রাডার নেটওয়ার্ক $2 বিলিয়ন বেশি, সেগুলো ইরান ধ্বংস করে দিয়েছে কাতারে এবং অন্যান্য গালফ রাজ্যগুলোতে। এবং আরবদের সম্পর্কে যেটা আমেরিকা বলে আসছে যে আরবরা তাদের মিত্র, কিন্তু আরবরা দেখছে যে যুদ্ধে ইসরায়েলকে যেভাবে আমেরিকা ডিফেন্ড করছে, রক্ষা করতে চাইছে, আরবদের ব্যাপারে কিন্তু আমেরিকা ওই ধরনের উৎসাহী না। উদাহরণ কি, এই জুলাই মাসে 2025 সালের জুলাই মাসে যখন ইসরায়েল কাতারে হামলা চালালো হামাসের ক্যাম্পের উপরে, এবং কাতারের ক্ষয়ক্ষতি হলো, আমেরিকা সেখানে এগিয়ে আসলো না এবং ইসরায়েলকে নিন্দাও করলো না, ইসরায়েলকে প্রতিহত করলো না। আরবরা বুঝে গেছে যে ইসরায়েলকে রক্ষা করাই মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য, আরবদের নয়। সুতরাং আরবরা এখন যেটা করতে যাচ্ছে, আমেরিকার থেকে তাদের যে ইনভেস্টমেন্ট আছে বিলিয়নস অফ ডলার্স, সেগুলো তারা তুলে ফেলবে। ইতোমধ্যে তেলের দাম বাড়ছে এবং ডাউ জোন্স ইন্ডেক্স 800 পয়েন্ট হারিয়েছে এই 2 দিনে।
সুতরাং আরেকটা দুঃসংবাদ আমেরিকা এবং ইসরায়েলের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় $900 মিলিয়ন বা প্রায় $1 বিলিয়ন খরচ করছে প্রতিদিন এই যুদ্ধের পেছনে, এবং খরচটা বাড়বে বই কমবে না। এবং ইসরায়েল প্রতি সপ্তাহে $3 বিলিয়ন খরচ করেছে এই 7 দিনে। মানে 7 দিনে $3 বিলিয়ন, এক সপ্তাহে 3 বিলিয়ন। তো বছরে কত? ইসরায়েল বছরে প্রায় $156 বিলিয়ন খরচ করবে, ব্যয় করবে যুদ্ধের জন্য। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রতিদিন যদি প্রায় $1 বিলিয়ন হয়, তাহলে এক বছরে $365 বিলিয়ন, সোজা হিসাব $360 বিলিয়ন মতো। এবং ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছে উইল সেন্ড ট্রুপস অন দ্য গ্রাউন্ড, বুটস অন দ্য গ্রাউন্ড, মানে আমাদের সেনাবাহিনী বা বুটস অন দ্য গ্রাউন্ড মানে সেনাবাহিনীকে নামাবো ইরানের জমিতে, ইরানের ভূমিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন খুব ভালো সংবাদ, আমরা তাদেরকে ওয়েলকাম করব, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ওয়েলকাম করব, তারা পায়ে হেঁটে আসবে কিন্তু ফেরত যাবে কফিনের ভিতরে, কফিন বাক্সে। মানে তাদেরকে আমরা হত্যা করে এখান থেকে পাঠিয়ে দেব আমেরিকাতে। তারা আসবে হেঁটে হেঁটে, যাবে কফিনের ভিতরে। এবং আমেরিকানরা এটা সহ্য করতে পারবে না যদি হাজার হাজার বডি ব্যাগস, ওই যে ডেড বডি গুলো একটা ব্যাগের মধ্যে করে যায়। তো এটা আমেরিকান সরকার আমেরিকান জনগণের কাছে বিক্রি করতে পারবে না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, সে বলেছিল আমি নির্বাচনে জেতার পরে কোনো ওভারসিজ বা মানে কোনো বিদেশি কোনো অঞ্চলে আমাদের সৈন্যরা যুদ্ধ করবে না, আমাদের সৈন্য বিদেশে কোনো কারো বিরুদ্ধে অস্ত্র ধরবে না। শুধু ইরানকে যে ভয় দেখাচ্ছে যে তোমাদের এখন আমরা সোলজার আর্মি পাঠাবো, এক ইরান ইরাক যুদ্ধ যেটা হয়েছিল 1980-র দশকে, 1980 থেকে 88 পর্যন্ত, তাতে ইরান 10 লক্ষের বেশি ইরানি নাগরিক সে যুদ্ধে মারা গিয়েছিল, শহীদ হয়েছিল। 10 লক্ষ 8 বছরে। তো ইরান, ওদের যে জিল, যে উদ্দীপনা, শাহাদাত বরণ করবে, শিয়াদের যে এই বিশ্বাস, এটা এত জোরদার যে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে দমানো যাবে না। যেটার উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছেন প্রেসিডেন্ট ওদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। জেনে শুনেই তিনি তার যেখানে বাড়ি বাসা সেখানেই থাকতেন, উনি অন্যত্র পালিয়ে যাননি এবং বীরের মতো শাহাদত বরণ করেছেন। এটা ইরানিয়ানদেরকে আরো অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে যে হয় বেঁচে থাকবো, নইলে শহীদ হয়ে যাব। এবং ইসরায়েলের যে ব্যাপারটা রয়েছে, ইসরায়েলের প্রায় 70% নাগরিক একাধিক পাসপোর্টধারী, ব্রিটিশ, ফ্রেঞ্চ, আমেরিকান, কানাডিয়ান, জার্মান, অস্ট্রেলিয়ান, এই ধরনের বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পাসপোর্টধারী হচ্ছে ইসরায়েলের প্রায় 70% নাগরিক। এই যুদ্ধ থামার পরেই দেখবেন কত মিলিয়ন ইসরায়েলি ইহুদি ইসরায়েল ছেড়ে পালিয়ে যায়। 70% এর ভেতরে 70%-এর অধিকাংশই পালিয়ে যাবে। এবং যারা বাংকারের ভিতরে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, মানে তেলাবিবে এবং হাইফাতে যত বোমা পড়বে, ততই দেখা যাবে ইসরায়েলেরা বাংকারের ভিতর থাকছে, টানেলের ভিতর থাকছে, এবং তারা ট্রমাটাইজড হয়ে যাবে। যুদ্ধ তাদেরকে এক ধরনের ডিপ্রেশনের জন্ম দিবে। সুতরাং তারা মনে করবে ইসরায়েল আর বাসযোগ্য নয়, তারা ইসরায়েলের প্রতি পক্ষে যুদ্ধ করা দূরের কথা, তারা দেশ ছেড়ে পালাবে। সেই জন্য বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, লঙ্গার দ্য ওয়ার, ওয়ার্স উইল বি ইউএস অ্যান্ড ইসরায়েল। মানে যতদিন বেশি দিন যুদ্ধ চললে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে দেখেন, আমি কেন বলছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চোরা বালিতে পড়েছে। হিজবুল্লাহ তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এখন, যেটা মনে করা হচ্ছিল হিজবুল্লাহর সঙ্গে এই যে আগে গত বছর যে যুদ্ধ হলো, আগেও যুদ্ধ হলো, ইসরায়েলেরা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হিজবুল্লাহর জনবল হচ্ছে 1 লক্ষ, 1 লক্ষ সৈন্য, মানে 6 ডিভিশনেরও বেশি। এবং
তারা যে উন্নত মানের মিসাইল দিয়ে উত্তর ইসরায়েলের উত্তর অঞ্চলে যে মিসাইল নিক্ষেপ করছে সেটা ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রেখেছে। ইতোমধ্যে আজকেই হেজবুল্লাহ হাইফা বন্দর এবং হাইফা বিমান বন্দর প্রায় ধ্বংস করে দিয়েছে। মানে হিজবুল্লাহ যা করেছে এখন ইসরায়েলে প্রচন্ড রকম ক্ষতি বহন করছে ইসরায়েল। মানে একদিকে ইরান, আরেকদিকে হিজবুল্লাহ। আবার ইয়েমেনে যে শিয়া যারা হুথি গেরিলাস, তারা তাদের মিসাইল আক্রমণের ফলেই কিন্তু সৌদি আরব তাদের সঙ্গে সিজ ফায়ার করতে বাধ্য হয়েছিল। আমেরিকাও বলেছিল যে এটা কি ধরনের সৈন্য, এদেরকে তো দমানো যায় না। সে হুথিরা বলছে আমরা ট্রিগারে আঙ্গুল দিয়ে রেখেছি, যদি সৌদি আরব এবং ইউএই ওদের রেঞ্জের ভিতরে পড়ে, যদি ইরানের উপর আক্রমণ করে, আমরা সৌদি আরব এবং ইউএইর উপরে মিসাইলের বৃষ্টি বর্ষাবো। তো এটা তো মানে সৌদি আরব এবং ইউএইর জন্য একটা চরম দুঃসংবাদ। মানে একদিকে উত্তর ইসরায়েলে হামলা করছে হিজবুল্লাহ, আবার হুথিরা হুমকি দিচ্ছে সৌদি আরবকে এবং ইউএই কে। ওদিকে বাহরাইনের ৮০% নাগরিক শিয়া, শাসক গোষ্ঠী হচ্ছে সুন্নি, এবং বাহরাইনে এই যে সুন্নি শাসকবৃন্দের বিরুদ্ধে গরিব এবং মার্জিনালাইজড সংখ্যাগরিষ্ঠ শিয়া নাগরিকেরা বহুদিন থেকেই এই রাজাকে, শেখকে উৎখাত করার চেষ্টা করছে। ২০১২ সালে আপনাদের মনে আছে বাহরাইনে একটা বিরাট রকমের বিপ্লব প্রায় হয়েই গিয়েছিল এই বাহরাইনের রাজার বিরুদ্ধে, শেখের বিরুদ্ধে, এবং তারা এখন ডিফেন্সিভিতে চলে গেছে, কারণ তাদের ওখান থেকে আমেরিকান ঘাঁটি, আমেরিকান ফিফথ ফ্লিট, নেভির যে ফিফথ ফ্লিটের হেডকোয়ার্টার হচ্ছে বাহরাইন। ওইখানে এই যুদ্ধ পরে দেখা যাবে বাহরাইনের শেখকে উৎখাত করা হয়েছে, শিয়া মেজরিটি সেখানে ক্ষমতাধিষ্ঠ হবে ইরানের সহায়তায়। সুতরাং সৌদি আরবিয়াতে যে তেলের রিফাইনারিতে যে আক্রমণ হয়েছে, এটা এখন সৌদি আরবে জেনে গেছে যেটা ইরান না, ইসরায়েল করেছে, যাতে সৌদি আরবিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করে। আমরা আল জাজিরা এবং সিএনএন এর খবরে দেখলাম ইরান সৌদি আরবকে ধন্যবাদ জানাচ্ছে যে তোমরা যে তোমাদের এয়ার স্পেস ব্যবহার করতে দিচ্ছ না আমাদের বিরুদ্ধে হামলার জন্য, তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি গতকাল বলেছি যে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা প্রতিরক্ষা চুক্তি রয়েছে অনির্দিষ্টকালের জন্য, এবং পাকিস্তান সৌদি আরব এবং ইরানকে বলে দিয়েছে তোমরা পরস্পরের উপরে হামলা করবে না। সুতরাং এখানে একটা ট্রুস, সিজ ফায়ার হয়ে আছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা হয়ে গেছে যে এখানে কেউ কারো উপরে মিসাইল ছুড়বে না, এবং সৌদি আরব তার রাজ্য, তার আকাশ সীমা ব্যবহার করতে দেবে না ইরানের বিরুদ্ধে। এদিকে স্পেন এবং ইটালি তারা ট্রাম্পকে একচোট নিয়েছে। স্পেন বলেছে আমি তোমাদের এই যুদ্ধে, অবৈধ যুদ্ধে আমরা যাব না। নেটো মেম্বার কিন্তু স্পেন, ইটালিও নেটো মেম্বার, এবং ট্রাম্প বলেছে স্পেনকে তোমাদের উপর আমরা স্যাংশন দেব। স্পেন থ্রেট করেছে যে ইউক্রেন সহ অন্যত্র যে স্প্যানিশ সোলজার যারা আছে সবগুলোকে আমরা ফেরত নিয়ে আসবো, এবং ট্রাম্পকে বলে দিয়েছে তোমার ওই স্যাংশনের আমরা থোড়াই কেয়ার করি। তার মানে ইউরোপের সঙ্গে ফ্রান্সের ট্রাম্পের সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে। জার্মানি তার সৈন্য উইথড্র করছে। জার্মানি যদিও বলছে, মুখে বলছে তারা যুদ্ধ করবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ওখান থেকে, লেবানন থেকে এবং অন্যান্য জায়গায় যেখানে জার্মান পিস কিপিং ট্রুপস ছিল ওগুলো তারা ফেরত নিয়ে দিচ্ছে। এবং জার্মানি যে শেষমেশ যুদ্ধ করবে না, এটা পাবলিক ওপিনিয়ন তার বিরুদ্ধে যাবে। সুতরাং জার্মানি মনে হচ্ছে একটা লিপ সার্ভিস দিচ্ছে। ট্রাম্প ইউরোপকে হারিয়েছে, কানাডা যুদ্ধে যাবে না। কানাডা ছাড়া স্পেন, ইটালি এবং ফ্রান্স বলছে যে আমাদের উপর আক্রমণ না হলে, ফ্রান্স রিটালিয়েট করছে না। ইরানের যেহেতু কেউ ফ্রেঞ্চ কোনো ঘাঁটিতে আক্রমণ করেনি, ফরাসি সৈন্যরা নিষ্ক্রিয় হয়ে বসে আছে। সুতরাং ট্রাম্পকেই লড়তে হচ্ছে, আর ইসরায়েল ট্রাম্পের উপর নির্ভর করছে। আমি যেটা বলেছি গতকাল, যে ইরান যে মিসাইলগুলো ছুটছে এবং ড্রোন ছুটছে, এগুলো খুবই সস্তা। একটা ড্রোনের দাম $20,000। আর যে ওই যে আপনারা দেখছেন যে ইন্টারসেপ্টার, আকাশে গিয়ে ঠুস 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 করে
ইরানের মিসাইলকে নামানোর জন্য শুট করছে, ওই এক একটার দাম $40 লক্ষ, কোথায় 20,000 আর কোথায় 40 লক্ষ। এবং শুধু একটা দিয়ে কাজ হয় না, ওই মিসাইলগুলো হিট করার জন্য ওরা 5টা 6টা 7টা 10টা পর্যন্ত ওই ইন্টারসেপ্টর ছাড়ছে। 10টা মানে 40 মিলিয়ন, $4 কোটি একটা মিসাইল ফেলতে খরচ হচ্ছে। এটাই খরচ পোষাবে কি করে? এবং ওদের ইন্টারসেপ্টর 50% বেশি শেষ হয়ে গেছে। এখন যেটা আরো দুঃসংবাদ ইসরায়েলের জন্য এবং আমেরিকার জন্য, যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আবার ইটালির মাধ্যমে করেছে, ইরানের কাছে সিজ ফায়ার প্রপোজাল পাঠিয়েছে। ইরান রিজেক্ট করেছে। কোন রকম ভাবে আমরা যুদ্ধবন্দী করব না, আমরা যুদ্ধে নেমেছি, আমরা বহু বছর যুদ্ধ করব। তা আমেরিকা বুঝে গেছে যে ইরান কিন্তু ভেনেজুয়েলা, ইরাক বা লিবিয়া নয় যে যাব দখল করে ফেলবো। আপনি লক্ষ্য করে দেখবেন, এই 28শে ফেব্রুয়ারি যেদিন ছিল শনিবার, সেই দিন ট্রাম্প বিনা কারণে, যখন ইরান তার সঙ্গে নিউক্লিয়ার ডিল নিয়ে কথাবার্তা বলছে, হঠাৎ করে তারপরে আক্রমণ করে বসলো শনিবারে। ট্রাম্প মনে করলো সোমবারের আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং সরকারি অফিস আদালত খুলতে খুলতে আমরা বলবো যে আমরা তো ইরানকে আক্রমণ করে শেষ করে দিয়েছি। কিন্তু শনিবার থেকে আরেক শনিবারে আসলো, ইরান কোনো সিজ ফায়ারে রাজি হচ্ছে না, বলছে তোমরা সেনাবাহিনী পাঠাবে, ওয়েলকাম। ইতোমধ্যে ইরানের একটা নেভির জাহাজকে তারা ডুবিয়ে দিয়েছে শ্রীলঙ্কার কাছে টর্পেডো দিয়ে। এতে ইরান আরো ক্ষিপ্ত। এবং সবচেয়ে আমেরিকার জন্য খারাপ সংবাদ হচ্ছে, এটা নতুন নয়, আমেরিকা যখনই কোনো দেশ আক্রমণ করে তার কোনো এক্সিট স্ট্র্যাটেজি থাকে না, যে যুদ্ধ শেষ করব কিভাবে, কিভাবে আমরা পশ্চাৎপসরণ করব। যেখানেই যাই আমেরিকা মনে করে আমরা তো জিতেই যাব। তো এখন এক্সিট স্ট্র্যাটেজি নাই, কিভাবে যুদ্ধ থেকে আমরা পালাবো, সরে যাব। আফগানিস্তানে দেখলে হুট করে সব ছেড়ে ছুড়ে চলে গেল, বেজ্জতি। ভিয়েতনামেও তাই হয়েছে। তো এখন ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার একই অবস্থা হবে। এবং আমেরিকা বহুবার চেষ্টা করেছে সিজ ফায়ারের জন্য, কিন্তু ইরান রাজি হচ্ছে না। এখন আমি যে বলছি যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু যে চোরা বালিতে পড়েছে, কেন বলছি এ কথা? এই ছোট ছোট মিসাইল এবং ড্রোন হামলা এই 7 দিন হলো। আজকে থেকে ইরান যেটা করতে যাচ্ছে, তারা ব্যবহার করবে খোরামশাহর মিসাইলস, খোরামশাহর 4। খোরামশাহর 4 কে বলা হচ্ছে মনস্টার বম, দানব। এক একটা বোমার ওজন হচ্ছে 1 টন। 1 টন মানে 27 মণ। 27 মণ ওজনের এক একটা বোমা তেহরান থেকে বা ইরান থেকে তেল আবিব যেতে 2000 কিলোমিটার রাস্তা পার হয়ে 1 টন ওজনের একটা বোমা গিয়ে পড়বে। 1 টন বোমার ভিতরে যে কি পরিমাণ এক্সপ্লোসিভ থাকবে, মানে একটা ব্লকে, একটা বিল্ডিং না, একটা ওরকম একটা বোমা পড়লে ওই এক ব্লকের ভিতরে 10-12টা বিল্ডিং, অ্যাপার্টমেন্ট ব্লক, অফিস আদালত চুরমার হয়ে যাবে। গাজায় যেভাবে ইসরায়েল ধ্বংস করেছে, একই কাজ করবে খোরামশাহর 4। এবং ইরান আরেকটা বোমা ব্যবহার করতে যাচ্ছে, ক্লাস্টার বম। এটা হচ্ছে খাইবার শিকান। খাইবার শিকান ক্লাস্টার বম, এক একটা বোমের ভিতরে, মিসাইলের ভিতরে 20টা করে বোমা থাকে এবং 20টা বোমা 20 দিকে ছড়িয়ে যাবে অন 20 ডিফারেন্ট ডাইরেকশনস। এবং যদিও ক্লাস্টার বম এখন বেআইনি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য, ইরানের জন্য ভালো খবর যে ইসরায়েল এবং ইরান কেউই ক্লাস্টার বম নিষিদ্ধ করার চুক্তিতে সই করেনি। সুতরাং তাদের জন্য ক্লাস্টার বোমা হালাল, এটা আন্তর্জাতিকভাবে বেআইনি। কারণ এটা এত ধ্বংসাত্মক যে ওটাই জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল লতে বলছে এই বোমা ব্যবহার করা যাবে না। কিন্তু ইসরায়েলও এটাকে বেআইনি বলছে না, ইরানও বেআইনি বলছে না। সুতরাং ইরান এটা ব্যবহার করবে। এবং ক্লাস্টার বোমা এবং হাইপারসনিক বম যেগুলো, এগুলো এত জোরে যায় যে ওগুলোকে ওই ইন্টারসেপ্টর দিয়ে নামাতেও পারবে না, আঘাত করলেও কিছু হবে না। সুতরাং ইরান এক কথায় বলা যায় ইজ উইনিং। প্রখ্যাত ইরানিয়ান রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানী ওয়ালি রেজা নাসার
ওয়ারি নাসার, যিনি জনস হপকিন্স ইউনিভার্সিটিতে পড়ান, তিনি বলছেন ইরান ইজ কিপিং দ্য ওয়েস্ট ওয়ারিড। ইরান পশ্চিমা জগৎকে একেবারে ভীষণ রকম ভাবে ওয়ারি অ্যাংজাইটির ভিতরে, দুশ্চিন্তার ভিতরে ফেলে দিয়েছে। এবং তিনিও বলছেন আমেরিকার কোনো এক্সিট স্ট্র্যাটেজি নেই, একেবারে লেজে গোবরে অবস্থা। এমত অবস্থায় কি হবে? ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার